Good morning to everyone. Today we are going to learn about the variation of free energy with temperature and pressure. And then we will go for isothermal change in free energy. That means how we can calculate the free energy during the isothermal change. Then we will learn about the Gibbs-Helmholtz equations. এখানে এই যে গিবস-হেল্মহোল্টজ ইকুয়েশন আছে এটাকে আমরা দুইটা আইডিয়া দিয়ে করতে পারি, মানে দুইভাবে এই ইকুয়েশনটাকে ইউজ করতে পারি বা ডিরাইভ করতে পারি, এবং সেই দুইটা ইকুয়েশন দুই রকমেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আছে। তাহলে সেই দুইটা টার্মগুলো বা দুইটা সিস্টেমটা কি, ইন টার্মস অফ ফ্রি এনার্জি অ্যান্ড এনথালপি, যেখানে রিলেশনটা বের করব ফ্রি এনার্জি এবং এনথালপির মধ্যে যে রিলেশনটা, এই গিবস-হেল্মহোল্টজ ইকুয়েশন, এটাও গিবস-হেল্মহোল্টজ আর এটাও কিন্তু গিবস-হেল্মহোল্টজ। তাহলে এই দুইটা ইকুয়েশন প্রথমে একটাই দেখব যে ফ্রি এনার্জি এবং এনথালপির যে রিলেশন এটা, আর পরে আর একটা দেখব ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ফাংশন। লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ক ফাংশন সম্পর্কে কিছুটা শিখেছি, তবে আমার মনে হয় না যে আজকে পুরোটা আমিও কভার করতে পারবো, কারণ এইখানে ডেরিভেশনগুলো একটু লম্বা লম্বা ডেরিভেশন আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই এ পর্যন্ত শেষ করতে পারি কিনা। এনিওয়ে, জাস্ট লেটস ট্রাই হাউ ফার উই ক্যান মুভ। সো উই আর গোয়িং টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, ভেরিয়েশন অফ ফ্রি এনার্জি উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, এইখানে আজকে কিন্তু আমরা অলমোস্ট যা শিখব বিভিন্ন ধরনের ডেরিভেশন এবং ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যেটা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন ইউজ করেছি, সেই ইকুয়েশনগুলো ব্যবহার করে করে আমরা নতুন একটা ডেরিভেশন শিখব। তো সেই ডেরিভেশনটা কি, এখানে ভেরিয়েশন অফ ফ্রি এনার্জি উইথ টেম্পারেচার প্রেশার, মানে তাপ এবং চাপের সাপেক্ষে এই যে ফ্রি এনার্জির পরিবর্তনটা কতটুকু হয় সেটা আমরা বের করব। তাহলে এখন আমরা ফ্রি এনার্জির ইকুয়েশনটা কি জানি, জি ইকুয়াল এইচ মাইনাস টি এস। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমরা আগের লেকচারে দেখিয়েছি, জি ইকুয়াল এইচ মাইনাস টি এস, মানে এনথালপি মাইনাস টেম্পারেচার মাল্টিপ্লাইড বাই এনট্রপি। তাহলে এই যে ফ্রি এনার্জি ইকুয়াল এনথালপি মাইনাস টেম্পারেচার মাল্টিপ্লাইড বাই এনট্রপি। অ্যান্ড আর একটা ইকুয়েশন আছে, আমরা যে ওই ইসের ক্ষেত্রে পড়েছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যেটা, সেখানে এইচ ইকুয়াল ই প্লাস পিভি, ইন্টারনাল এনার্জি প্লাস পিভি, মানে প্রেশার ইন্টু ভলিউম। সোজা কথায় এক্সপ্যানশন ওয়ার্ক, যে এক্সপ্যানশন ওয়ার্কের যে মানটা ছিল সেটা ছিল পিভি ওয়ার্ক। তাহলে এখন আমরা এই যে জি এর ভ্যালুটা, এই এইচ এর ভ্যালু যদি ই প্লাস পিভি, বলেছিলাম যে ফ্রি এনার্জির ইকুয়েশন জি ইকুয়াল এইচ মাইনাস টি এস, তাহলে এইচ হলো এনথালপি অ্যান্ড টি এস টেম্পারেচার অ্যান্ড এনট্রপি। তাহলে এখান থেকে আমরা এরপরে আর একটা আমরা ইকুয়েশনের কথা বলেছিলাম কি, H equal, that means enthalpy equal internal energy plus PV energy, that means expansion work. তাহলে এখন এই ইকুয়েশনে যদি এই H এর ভ্যালুটা আমরা বসিয়ে দেই, then we will get G equal E plus PV minus TS. তাহলে এখন যে এই ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, উইথ ডিফারেন্ট ভেরিয়েবল, ডি কে ডিফারেন্সিয়েট করলে পাবো ডিজি, আর ই কে ডিফারেন্সিয়েট করে ডিই। এখন পিভি আছে আমাদের, লাস্ট কোনো একটা ক্লাসে দেখিয়েছিলাম যে ডি অফ ইউভি অথবা ডি অফ এক্স ওয়াই, এই দুইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই কি, এই যে এইখানে এই ফার্স্টে এই টার্মটা পি অফ ডিভি প্লাস তারপরে ভি অফ ডিপি। তাহলে ওই একই ফর্মুলা আমরা ইউজ করছি। তারপরে আছে কি, এই টিএসটাকে আবার ডিফারেন্সিয়েট করো ওই একই রকম ইউভি ফর্মুলা দিয়ে, তাহলে টি ডিএস মাইনাস এস ডিটি। তাহলে আমরা এখানে প্রত্যেকটা টার্মকে ডিফারেন্সিয়েট করলাম। তো ডিফারেন্সিয়েট করার পরে যে ইকুয়েশনটা আসলো সেটা হলো এটা। এখন ফর দ্য ইনফাইনিটেসিমাল স্টেজ অফ এ রিভার্সিবল প্রসেস, যে আমরা ওই একই রকমের যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেখানে এই ফর্মে লিখেছিলাম যে dq ইকুয়াল ডিই প্লাস ডিডাব্লিউ, যদি
খুব স্মল অ্যামাউন্ট ইনক্রিজ বা চেঞ্জের কারণে কি পরিমাণ আমরা যে পরিমাণ তাপ দিচ্ছি সেই তাপটার কারণে যতটুকু পরিমাণ হিট চেঞ্জ হবে বা এনার্জি চেঞ্জ হবে প্লাস ডিডব্লিউ, তাহলে কত পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে। আসলে আলটিমেটলি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র কি আমরা খুব স্মল একটা পার্ট ফর অ্যান ইনফাইনিটেসিমাল স্টেজ অফ এ রিভার্সিবল প্রসেসের কথা বলেছি, ডিকিউ ইকুয়াল ডিই প্লাস ডিডব্লিউ। এখন আর একটা হলো কি ডিএস, মানে এন্ট্রপির যে টার্মটা আমরা যখন পড়েছিলাম, এন্ট্রপি ইকুয়াল ডিএস ইকুয়াল ডিকিউ বাই ডিটি। তাহলে এখান থেকে লেখা যায় কি ডিকিউ ইকুয়াল টিডিএস, এভাবে লিখতে পারি আমরা। তাহলে দেখো নেক্সটে, ইফ দ্য ওয়ার্ক ডান ইজ restricted to work of expansion, then dq equal de plus pdv and ds equal de plus pdv। তাহলে এই যে আগে যে ইকুয়েশনটা এখানে লিখেছিলাম, এই যে এইচ আর ডিকিউ, এই যে এইটাকে ডিকিউ ইকুয়াল ডিই প্লাস ডিডব্লিউ, এখন এই ডিডব্লিউটাকে আমরা পিভি এনার্জি দিয়ে রিপ্লেস করে দিলাম, আবার ডিএস ইকুয়াল ডিই প্লাস পিডিভি। তাহলে এখন কম্পেয়ারিং ইকুয়েশন 1 অ্যান্ড 2, এই ইকুয়েশনটা আর এক নম্বর ইকুয়েশনটা ছিল আমাদের এইটা। তাহলে এখানে ডিজি ইকুয়াল আছে ডিই প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। তাহলে এই যে টার্মগুলো আছে এর ভিতর থেকে আমরা 2 নম্বর ইকুয়েশনে পেলাম কি ds ইকুয়াল ডিই প্লাস পিডিভি, ds ইকুয়াল ডিই প্লাস পিডিভি। এই টার্মটাকে আমরা এখন ds হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে dg ইকুয়াল ds প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। তাহলে এখন দেখো ডিই প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস ডিই মাইনাস পিডিভি মাইনাস এসডিটি। তাহলে এখন হলো কি এই যে ডিই এবং এই ডিই, এই দুইটা টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখন বাকি থাকলো আমাদের পিডিভি, তারপরে আরেকটা কি আছে ভিডিপি আর এসডিটি, আরেকটা কোনটা থাকে শুধুমাত্র ভিডিপি এই টার্মটা আর এসডিটি। তাহলে পিডিভি, এই যে পিডিভি এটা ক্যান্সেল, ডিই তাও ক্যান্সেল। তাহলে ফাইনালি থাকে শুধুমাত্র ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে আমরা ফাইনালি পেলাম কি ডিজি ইকুয়াল ভিডিপি মাইনাস এসডিটি। এখন যদি এই ইকুয়েশনের জন্য আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করি, তার মানে যে চেঞ্জ ইন ফ্রি এনার্জি চেঞ্জটা কত হবে ডিজি ইন টার্মস অফ প্রেসার ইজ কনস্ট্যান্ট ইকুয়াল মাইনাস এস ডিটি পি। তাহলে মাইনাস এস ডিটি পি এটা যদি হয়, দ্য প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে এখন এই ইকুয়েশন থেকে আমরা দেখি কি যদি প্রেসার কনস্ট্যান্ট হয় তাহলে ডিজি বাই ডিটি, তাহলে এই ডিপি ইকুয়াল কি হবে, তাহলে ডিজি ইকুয়াল ভিডিপি মাইনাস এস ডিটি। সো যদি আমরা কনসিডার করি যে প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট ডিজিপি ইকুয়াল মাইনাস এস ডিটিপি, অর তাহলে এখন ডিজি বাই ডিটি এই ইকুয়েশনটা তার মানে দাঁড়াচ্ছে কি যে তাহলে if the pressure remains constant dgp equal if তাহলে dg by dt equal minus s, এইখান থেকে আমরা এই জাস্ট dtp টাকে এইখানে নিয়ে গেলাম, dg by dt pressure constant equal minus s, but at constant temperature, যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয় তাহলে dt equal 0। এখানে আমরা বলতে পারবো কি যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে সেই ক্ষেত্রে dgt ইকুয়াল ভিডিপি, তাহলে dgt ইকুয়াল ভিডিপি, কারণ এইখানে আমরা দেখলাম কি যে dt ইকুয়াল 0 হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে dg ইকুয়াল ভিডিপি, তাহলে dgt মানে এটা হলো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকুয়াল ভিডিপি।
এখন এখান থেকে লিখতে পারি কি ডিজি, তাহলে এই ডিপিটাকে যদি আমরা এখানে নিচে নিয়ে আসি তাহলে ডিজি বাই ডিপি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার উইল বি ভি। তাহলে এই যে আমরা এখানে যতগুলো ইকুয়েশন করলাম, একটার পরে একটা নতুন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি। যে প্রথমে আমরা যে ইকুয়েশন নিয়েছি গিভস ফ্রি এনার্জি ইকুয়েশন, তারপরে যে এনথালপির ইকুয়েশন, তারপরে সেই জি এর ভ্যালুটাকে মানে এনথালপির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, তারপরে ডিফারেন্সিয়েট করলাম। তো ডিফারেন্সিয়েট করার পরে আমরা আবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেটা ব্যবহার করছি। তাহলে ওইখান এবং তারপরে আবার করছি কি এনট্রপির যে ডেফিনেশনটা, তাই না? তাহলে এখানে কিন্তু সবগুলো জিনিস আমরা এই যাবৎকালে গত বছর থেকে শুরু করে এই সেমিস্টারে এতদিন পর্যন্ত যা শিখে আসছি সবগুলো কিন্তু একটার পর একটা ইকুয়েশন আমরা ইউজ করছি। সো you have to remember all of them, otherwise you cannot find out any of the solution. তো তার জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা একটার পর একটা মনে রাখতে হবে। তো এখন ফাইনালি আমরা দেখলাম কি যে এইখানে আবার দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, একটা হলো অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর একটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে কনস্ট্যান্ট প্রেশারের জন্য পেয়েছি এই যে ডিজি বাই ডিটি পি মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তার মানে কি যে চেঞ্জ ইন ফ্রি এনার্জি, চেঞ্জ ইন এই যে দেখো ডিজি মানে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইকুয়াল মাইনাস এস। আর যদি বলি ডিজি বাই ডিপি মানে চেঞ্জ ইন ফ্রি এনার্জি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে কনস্ট্যান্ট প্রেশারের জন্য ইকুয়াল হলো মাইনাস এস এবং অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকুয়াল কনস্ট্যান্ট টেম্পারেচার ইকুয়াল ভি। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমরা পেলাম, এই দুইটা ইকুয়েশনকেই কিন্তু আমরা ইকুয়েশন 3 and 4 give the variation of free energy with temperature and pressure respectively। তাহলে এটা হলো কনস্ট্যান্ট প্রেশার, এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য ইকুয়েশন। তো গিভস ফ্রি এনার্জিটা কিভাবে চেঞ্জ হয় at different condition with different change in temperature or at constant temperature and constant pressure। এই এখন আমরা দেখব আইসোথার্মাল চেঞ্জ ইন ফ্রি এনার্জি। তার মানে যদি আইসোথার্মাল কন্ডিশন হয়, আইসোথার্মাল চেঞ্জ ইন ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি ইকুয়েশন আমরা জানি জি ইকুয়াল এইচ মাইনাস টিএস। আবার ওই একই রকমের ইকুয়েশন এখানে যেটা করেছি ভেরিয়েশন অফ ফ্রি এনার্জি উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক একই রকম, শুরুটা কিন্তু তাই একই জিনিস, জি ইকুয়াল এইচ মাইনাস টিএস, এইচ ইকুয়াল ই প্লাস পিভি, তারপরে জি ইকুয়াল ই প্লাস পিভি, ঠিক একই জিনিস, জি ইকুয়াল ই প্লাস পিভি মাইনাস টিএস। আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে অ্যান্ড ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স উই হ্যাভ ডিকিউ ইকুয়াল ডিই প্লাস পি ডিভি। From equation 1 and 2 we get dg equal dq plus vdp minus tds minus sdt। তাহলে খুব নয়েজ হচ্ছে, হ্যালো স্যার বুঝে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পাশে কাজ করছে। তাহলে from equation 1 and 2 we get dg equal dq plus vdp minus tds minus sdt। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা এই যে ডিফারেন্সিয়েট করে যা পেয়েছি, তাহলে dq এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম de plus pdv, এটার রিপ্লেসমেন্টে আমরা dq বসিয়ে দেব। তাহলে এখানে dq বসিয়ে দিলাম, আর বাকি যে টার্মগুলো ছিল vdp মাইনাস tds মাইনাস sdt। এবং এখানে ডিফারেন্সিয়েটটা কিভাবে করছি সেটা তো তোমরা অলরেডি দেখেছো, ফার্স্টের স্লাইডে দেখাইছিলাম যে জাস্ট প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করো dg, তাহলে de, আর এটা হলো uv টার্ম, এবার এটা আরেকটা uv টার্ম। তাহলে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করে আমরা যে ইকুয়েশনটা পেলাম, তারপরে dqটা আমরা জানি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে, তাহলে dq ইকুয়াল de প্লাস pdv। আর এখন এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যেটা ইউজ করছি, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা ভ্যালুগুলো সাপ্লিমেন্ট করে দিচ্ছি, দেন উই আর গেটিং দিস ইকুয়েশন। এখন কি করব, ফর এ রিভার্সিবল প্রসেস, যে এন্ট্রপি চেঞ্জ বা এন্ট্রপির পরিবর্তন কতটুকু হচ্ছে, এন্ট্রপি চেঞ্জ ইকুয়াল dq বাই dt। তাহলে এখন এই দুটো মাল্টিপ্লাই করি,
তার মানে dq ইকুয়াল লেখা যায় t ইন্টু ডেল্টা এস বা ds। তাহলে dq ইকুয়াল tds। তাহলে এখন আমাদের আগের ইকুয়েশনে এই যে dq ছিল, তাহলে আগের ইকুয়েশনে যদি dq থাকে তাহলে আমরা এখানে tds লিখে দিতে পারি, কারণ এই যে আমরা এখানে পেয়ে গেলাম tds। তাহলে dq এর জায়গায় যদি tds লিখে দেই, দেন উই উইল গেট tds প্লাস vdp মাইনাস tds মাইনাস sdt। তাহলে এই tds ক্যান্সেল হয়ে গেল। তাহলে ফাইনালি থাকলো কি, জাস্ট dg ইকুয়াল vdp মাইনাস sdt, vdp মাইনাস sdt এই যে যা আসছে। তাহলে সিন্স দ্য প্রসেস ইজ আইসোথার্মাল দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার, তার মানে ডেল্টা টি অর ডিটি এর ভ্যালুটা তখন 0 হবে, যেহেতু আইসোথার্মাল প্রসেস মানে হলো দেয়ার উইল বি নো চেঞ্জ ইন টেম্পারেচার। সো ডেল্টা টি অর ডিটি ইকুয়াল 0, দ্য ইকুয়েশন 4 রিডিউসেস টু, তাহলে এই ইকুয়েশনটা তখন আমাদের এই টার্মটা পুরো টার্মটা যেহেতু ডিটি ইকুয়াল 0, তাহলে এই পুরো টার্মটা তখন 0 হয়ে যায়। তাহলে ডিজি ইকুয়াল ভিডিপি, তাহলে ডিজি ইকুয়াল ভিডিপি। জাস্ট মানে আগের যে ইকুয়েশনটা দেখাইছি যেভাবে ডেরিভেশন এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র এইখানে আমরা ডিকিউর ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনে বসাইছি, তারপরে আবার ওই ডিকিউটাকে চেঞ্জ করে ওই এনট্রপি টার্ম দিয়ে রিপ্লেস করেছি। তখন আমরা কি পেলাম যে এই টিডিএস টার্মটা তখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি, তাহলে এসডিটি ইকুয়াল ডিকিউ, তাহলে সেই ভ্যালু বসিয়ে দিয়ে এখানে আমরা পেলাম কি টিডিএস প্লাস ভিডিপি মাইনাস টিডিএস। তাহলে ফাইনালি পাওয়া গেল কি ডিজি ইকুয়াল ভিডিপি মাইনাস এসডিটি। সিন্স দ্য প্রসেস ইজ আইসোথার্মাল দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে ডিটি এর ভ্যালু আমরা 0 পেয়ে গেলাম। দ্য ইকুয়েশন 4 রিডিউসেস টু ডিজি ইকুয়াল ভিডিপি। এখন আমরা আবার করব ইন্টিগ্রেশন। এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব কোনটার রেসপেক্টে, আমাদের এখানে পি আছে ভেরিয়েবল, তাহলে পি যেহেতু ভেরিয়েবল আছে তাহলে p1 থেকে p2 এই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেটিং উইথ দ্য লিমিটস g1 অ্যান্ড g2, তাহলে ডেল্টা জিকে ইন্টিগ্রেট করলে আমরা g1 থেকে g2 এর মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে g1 থেকে g2 এবং ইন্টিগ্রেটিং উইথ ইন দ্য লিমিট g1 অ্যান্ড g2 অ্যান্ড p1 অ্যান্ড p2, কারণ এই পাশে আমাদের dg আছে, এই পাশে dp আছে, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন লিমিট হলো g1 থেকে g2 আর এখানে লিমিট হলো g2 থেকে g1। তাহলে আমরা পেলাম কি জাস্ট এটাকে ভিডিপি, ডিপি কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কি, আচ্ছা এখন আবার আমাদের আরেকটা ইকুয়েশনে যেতে হবে। ওই আমরা জানি কি ওই মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেই আইডিয়াল গ্যাস ইকুয়েশনে যেতে হবে। ফর 1 মোল অফ গ্যাস পিভি ইকুয়াল আরটি। তাহলে এখানে আছে আমাদের এই যে ভি এর টার্মটা, ভি টার্মটাকেও আমরা প্রেসারের কনভার্ট করব, কারণ পুরো ইকুয়েশনটাকে বা পুরো টার্মটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাই। তো সেক্ষেত্রে যদি পুরো টার্মটাকে আমরা প্রেসারের ফর্মে কনভার্ট করতে পারি দেন ইট উইল বি মাচ বেটার। সো তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এখন আমরা এই ইকুয়েশন থেকে জানি পিভি ইকুয়াল আরটি অর ভি ইকুয়াল আরটি বাই পি। তাহলে এখন আমরা এই যে ইকুয়েশনে ভি এর ভ্যালুটা বসাই দেই আরটি বাই পি, তাহলে এখানে আসবে কি আর এবং টি দুইটাই কনস্ট্যান্ট, আর ডিপি এর নিচে আর একটা পি আসবে। তাহলে এখানে দেখো ভি ইকুয়াল আরটি বাই পি, তাহলে আমাদের ইকুয়েশনে যা ছিল অন সাবস্টিটিউটিং উই গেট আরটি বাই পি এবং মাল্টিপ্লাইড বাই ডিপি। এখন এই যে আর এবং টি দুইটাই কনস্ট্যান্ট টার্ম, যেগুলোকে আমাদের ইন্টিগ্রেট করলে যা ছিল তাই থাকবে। তারপরে আর ডিপি বাই পি, এখন ডিপি বাই পি কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো লন। তাহলে তার মানে ডিএক্স বাই এক্স এটাকে ইন্টিগ্রেট করে আমরা পাই লন। তো সেক্ষেত্রে এখন এই যে পাওয়া গেল লন, এখন যে লিমিট ছিল সেই লিমিট p1 থেকে p2, তাহলে p2 বাই p1 এটা দিয়ে দিলাম। এখন ফাইনালি ডিজি ইকুয়াল আরটি লন p2 বাই p1। এই হলো আমাদের চেঞ্জ ইন ফ্রি এনার্জি। তাহলে অ্যাট আইসোথার্মাল স্টেজ ফর n মোলস অফ গ্যাস। এখন আবার এইখানে আমরা 1 মোল নিয়েছিলাম,
এখানে আবার সেই এনটাকে অ্যাড করে দিছি। কারণ কি, যে আমরা এখানে সরাসরি ইউজ করতে পারতাম এন মোলস। এন মোলস ইউজ করলে কি হতো, সেক্ষেত্রে আমাদের এখানে আর একটা এন আর টি একটা কনস্ট্যান্ট টার্ম আসতো। তো মাঝে মধ্যে তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো যে আসলে যে এই এনটা কি তাহলে আমরা কি কনস্ট্যান্ট টার্ম ধরবো কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র 1 মোল ধরে নিয়েছি, যে কারণে আমরা এখানে এন এর টার্মটা অ্যাড করিনি। বাট ফাইনালি দেখা গেল কি যে এই ইকুয়েশনের সাথে আমাদের ওই এন মোল মানে 1 মোলের জন্য যা হবে এন মোলসের জন্য জাস্ট তার মাল্টিপল। এই হলো তাহলে ফর এন মোলস অফ দ্য গ্যাস উই হ্যাভ dg ইকুয়াল nRT ln P2/P1। তাহলে উই নো দ্যাট এখন আবার এই টার্মটাকে এই প্রেসারের যে টার্মগুলো আছে আমরা আগে ইকুয়েশনে দেখেছিলাম যে যখন এনথালপি চেঞ্জ, এন্ট্রপি চেঞ্জ, তো সেখানে আমরা ওই প্রেসারের টার্মটাকে আবার কখনো কখনো ভলিউম টার্ম দিয়েও এক্সচেঞ্জ করেছি। তো আমরা এখানে জানি কি ওই এসের চার্লস ল, বয়েলস ল, সেই সূত্রগুলো P1 V1 ইকুয়াল P2 V2, তাই না? P1 V1 ইকুয়াল P2 V2 এটা যদি আমরা জানি, তাহলে এখন আমরা P2/P1 এই P1টাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এখানে কি রাখা যায় V1 ডিভাইড বাই V2। তাহলে এখানে দেখো মানে এইখানে যে প্রেসারটা ছিল, প্রেসারটা এই হলো ফাইনাল প্রেসার, এই হলো ইনিশিয়াল প্রেসার। তাহলে আমরা যখন ভলিউমের রেসপেক্টে লিখব, তাহলে ভলিউমের রেসপেক্টে লিখতে গেলে উই উইল এক্সচেঞ্জ দ্য টার্ম। দেখো এখানে ছিল P2/P1 আর ফাইনালি চলে আসলো কিন্তু V1/V2। কারণ হলো কি, আমরা এখানে জানি যে প্রেসার আর ভলিউম একটা আর একটার ইনভার্স। তাহলে একটা যদি মনে রাখতে পারো, এখানে dg ইকুয়াল nRT ln P2/P1, তাহলে এইটা যদি মনে রাখতে পারো, দেন ইজিলি ইউ ক্যান রিমেম্বার দিস ইকুয়েশন অলসো। কিভাবে, যে আমরা জানি যে কোনো একটা গ্যাসের অথবা কোনো একটা সিস্টেমের যদি প্রেসার বাড়ানো হয়, তাহলে প্রেসার চাপ দাও, ভলিউম কমে গেল। আবার উল্টোভাবে যদি ভলিউমটা বাড়িয়ে দাও, তাহলে প্রেসারটা কমে গেল। সো দ্যাট উই ক্যান ইজিলি কনসিডার দ্যাট দ্য প্রেসার is inversely proportional to the volume. So if we want to express the equation in terms of volume, then we will have to change the, that means the এই যে V1 ছিল এখানে ছিল P2/P1, তা আমাদেরকে এখানে V1/V2 এইভাবে লিখতে হবে। তাহলে from equation 5 we get dg equal RT ln V1/V2। এখন এই যে ইকুয়েশন, তা একই জিনিস RT ln V1/V2 অ্যান্ড ফ্রম ইকুয়েশন এখন dg nRT সব একই জিনিস। ওই মানে এখানে এই ইকুয়েশন 5, 6 এখান থেকে nRT ওই যে P1 V1 এই দুইটা একই জিনিস নেওয়া হয়েছে। আর কি চেঞ্জিং দা, এখন আবার যে জিনিসগুলো বারে বারে দিচ্ছে কোনো দরকার নেই, যে এইটা আমরা ওই লন থেকে লগ বানানো, এটা আমরা এখন সবাই জানি, কারণ আমাদেরকে একবার শেখানো হয়েছে। জাস্ট আমরা লনকে কিভাবে লগ বানাইতে হয় 2.303 ইন্টু nRT log P2/P1। সো এই ইকুয়েশনটাকে লগ দিয়ে লিখছে, এর পরেরটাকে আবার ইকুয়েশন মানে একটা হলো প্রেসার দিয়ে লিখছে আর একটাকে ভলিউম দিয়ে লিখছে। তাহলে এই যে দেখো V1টাকে এটাকে লগ দিয়ে লিখলাম এটা, আর একটা হলো যে ওই যে P2 মানে প্রেসার দিয়ে ভলিউমটাকে এই লগ দিয়ে লেখা হয়েছে। তাহলে এই ইকুয়েশনগুলো এই পেজেরটা অযথাই, মানে এটা আমরা আগের থেকেই জানি, তো সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই। তাহলে উইথ দ্য হেল্প অফ দিস ইকুয়েশন উই ক্যান ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ফ্রি এনার্জি ইন আইসোথার্মাল প্রসেস। তাহলে এই যে আইসোথার্মাল প্রসেসের জন্য যে ইসের জন্য equations, with the help of this equation we can calculate the change in free energy in isothermal process having an ideal gas। মানে কোনো একটা আইডিয়াল গ্যাস যদি থাকে এবং তার কন্ডিশন যদি আইসোথার্মাল হয়, আইসোথার্মাল means there will be no change in temperature even if we increase the pressure or volume whatever। so ভলিউম প্রেসার চেঞ্জ করার পরেও কিন্তু এর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে এরকম যদি কোনো সিস্টেম থাকে, তাহলে তার চেঞ্জ ইন ফ্রি
ফ্রি এনার্জির পরিবর্তনটা হবে কি ডেল্টা জি ইকুয়াল 2.303 ইন্টু এনআরটি লগ V1/V2, অথবা যদি আমরা প্রেসারের টার্মটা জানি দেন উই ক্যান ফাইন্ড আউট ডেল্টা জি ইকুয়াল 2.303 ইন্টু এনআরটি লগ P2/P1। তাহলে এই হলো আমাদের যে কিভাবে আমরা ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালুটা বের করতে পারি বিভিন্ন কন্ডিশনের জন্য। তো এখন ছোট্ট একটা প্রবলেম আছে, দেখো 4 moles of an ideal gas expand isothermally from 1 liter to 10 liters। তার মানে কি আমাদের এখানে 4 মোল গ্যাস আছে এবং আইডিয়াল গ্যাস সেটা ইনিশিয়াল ভলিউম ছিল 1 লিটার, এক্সপ্যান্ড করে তার ভলিউম করা হলো 10 লিটার at 300 কেলভিন। ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ফ্রি এনার্জি অফ দ্য গ্যাস। তাহলে এই যে গ্যাসের ফ্রি এনার্জি চেঞ্জটা আমরা ক্যালকুলেট করব। তাহলে আর এর ভ্যালু দেওয়া আছে, কারণ আর এর ভ্যালু তোমাদের দেওয়া না থাকলেও তোমরা জানো 8.314 জুল পার কেলভিন পার মোল, অথবা যদি অন্য কোনো ইউনিটে নিতে চাও তাও নিতে পারো, তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে বাকি ইউনিটগুলোও কিন্তু সেইভাবে কনসিডার করতে হবে। তাহলে এখন আমরা জানি, একটু আগে স্লাইডে আমরা যে ইকুয়েশনটা শিখেছি ডেল্টা জি ইকুয়াল 2.303 ইন্টু এনআরটি লগ V1/V2। তাহলে এই যে ইকুয়েশন, এখানে আমাদের কোন কোন টার্ম জানা নেই, এখানে আমরা একটু দেখি যে কোনটা কোনটা জানি। 4 মোল নাম্বার অফ মোল জানা আছে, আর কনস্ট্যান্ট ভ্যালু, টেম্পারেচার 300 কেলভিন তাও জানা আছে, তারপরে ভলিউম V1 ছিল 1 লিটার, ভলিউম V2 হলো 10 লিটার। তার মানে উই নো অল দ্য টার্মস, জাস্ট পুট দ্য ভ্যালু and then calculate using your calculator, then you will get the result, just simple। সবগুলোর ভ্যালু এখানে দেওয়া আছে, আমি যেগুলো বলে দিলাম V1 1 লিটার, V2 10 লিটার, T ইকুয়াল 300, মানে এখানে 300 দেওয়া আছে, R ইকুয়াল 8.31 জুল পার কেলভিন পার মোল, আর N ইকুয়াল 4 মোলস। Substituting the values in the formula we get delta G equal 2.303, আর বাকি যে আছে 8.31 1/10, এই হলো তাহলে log 0.1 ইকুয়াল হলো -1। তাহলে এটাকে মাইনাস, এই সাইনটা তখন মাইনাস চলে আসছে, -22976.5 জুল। তাহলে এটাকে যদি কিলো জুলে নিতে চাও 1000 দিয়ে ডিভাইড করো, 22.9765 কিলো জুল। তাহলে এই হলো চেঞ্জ ইন ফ্রি এনার্জি ফর দিস প্রবলেম। সো আমাদের যদি দুইটা স্টেট, ইনিশিয়াল প্রেসার ফাইনাল প্রেসার, অথবা ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম, এবং সাথে তার আলাদা ডিফারেন্ট কম্পোনেন্টস, নাম্বার অফ মোলস কত আছে, অথবা ম্যাস, যে কোনো একটা কিছু বলে দেওয়া থাকলো যেখান থেকে আমরা নাম্বার অফ মোলস বের করতে পারি, এবং সিস্টেমের টেম্পারেচার এটা যদি দেওয়া থাকে, দেন ইজিলি উই ক্যান ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ফ্রি এনার্জি ইউজিং দিস টু ডিফারেন্ট ফর্মুলাস, delta G equal 2.303 into nRT log P2/P1, or delta G equal 2.303 into nRT log V1/V2। তাহলে এই ধরনের ইকুয়েশনগুলো ব্যবহার করে কিন্তু আমরা চেঞ্জ ইন ফ্রি এনার্জি বের করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? ডেরিভেশন নিয়ে বা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কোনো কারো প্রশ্ন? আচ্ছা, if you don't have, then we can move in another topic, Gibbs-Helmholtz equation। Gibbs-Helmholtz equation আসলে এইটা আমাদের কি কাজে লাগবে সেটা আমি একটু আগে দেখাই, এটা কেন আমরা শিখব। Gibbs-Helmholtz equation are used to calculate the heats of reaction, মানে একটা রিঅ্যাকশনের কতটুকু হিট ইভলভ হয় অথবা কতটুকু হিট পরিবর্তন হয়, মানে কখনো কখনো হিট ইভলভ হবে, কখনো হিট অ্যাবজর্ব হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে একটা রিঅ্যাকশনে কতটা পরিমাণ তাপের পরিবর্তন হয়, অথবা হিট অফ রিঅ্যাকশন, হিটস অফ রিঅ্যাকশনটা কতটুকু, জাস্ট উই ক্যান Gibbs-Helmholtz equation are used to calculate the heats of reaction delta H or delta E when delta G or delta A are at two different temperatures are given। মানে যদি Gibbs free energy এবং অথবা Gibbs free energy, change in Gibbs free energy or the work function,
দুইটা ভিন্ন টেম্পারেচারে যদি গিবস ফ্রি এনার্জি এবং ওয়ার্ক ফাংশন এই দুইটার যে কোনো টার্ম দেওয়া থাকে, দেন উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য হিটস অফ রিয়াকশন ডেল্টা এইচ অর ডেল্টা ই ইউজিং দ্য গিবস হেলমহোলটজ ইকুয়েশনস। তাহলে এখন আমরা দেখি যে গিবস হেলমহোলটজ ইকুয়েশনটা কি জিনিস এবং সেটা আমাদের কিভাবে ডিরাইভ করা যায়। আমি বলেছিলাম ক্লাসের শুরুতেই দুইটা ডিফারেন্ট সিস্টেমে অথবা দুইটা ডিফারেন্ট মাধ্যমে আমরা গিবস হেলমহোলটজ ইকুয়েশন ডিরাইভ করতে পারি। সো দিস আর টু ইকুয়েশনস ডিরাইভড বাই J.W. Gibbs অ্যান্ড H. von Helmholtz। মানে দুইজন মানুষ একটা ইকুয়েশন ডিরাইভ করছে এবং তাও কিন্তু দুইভাবে। তাহলে দুইটা ইকুয়েশন বা দুইভাবে ডিরাইভ করছে এবং দুইজন সায়েন্টিস্ট, দুইজনের নামেই কিন্তু আমরা এই ইকুয়েশনে ব্যবহার করছি। কারণ সায়েন্টিফিক্যালি আসলে কন্ট্রিবিউশনটা তোমরা মাঝে মধ্যে দেখবা যে নোবেল পুরস্কার মাঝে মধ্যে কোনো কোনো বছর একজন, দুইজন বা তিনজন এরকম করে, যে কোনো একটা কাজের জন্য কার কার কন্ট্রিবিউশন ছিল, কে কে কন্ট্রিবিউট করছে তার উপরে বেস করে তাদেরকে রিওয়ার্ড করা হয়। তাহলে এখানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বা দুইটা ইকুয়েশন ওরা দুজনেই করেছেন এবং দুইটাই ইউজফুল, যে কারণে ওনাদের নাম অনুসারে দুইজনের নামেই কিন্তু এখানে ইউজ করা হয়েছে গিবস হেলমহোলটজ ইকুয়েশনস। তাহলে সেই ইকুয়েশন দুটা কি? একটা ইকুয়েশন হলো যেখানে যে এনথালপি চেঞ্জের সাথে গিবস ফ্রি এনার্জি কতটুকু চেঞ্জ হয় তা ডিটারমিন করা যায়। ওয়ান ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ চেঞ্জেস ইন ফ্রি এনার্জি অ্যান্ড এনথালপি, যেখানে আমরা ফ্রি এনার্জির সাথে এনথালপির পরিবর্তনটা ডিটারমিন করতে পারবো। while the other can be expressed in terms of change in internal energy and work function। তাহলে এনথালপি আর গিবস ফ্রি এনার্জি এর সাথে একটা রিলেশন আমরা পাবো, আর একটা রিলেশন পাবো ডেল্টা ই অ্যান্ড ওয়ার্ক ফাংশন ডেল্টা এ, তার মানে ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্ক ফাংশনের সাথে সম্পর্কিত। আচ্ছা, তাহলে একটা অন্তত আমরা ডিরাইভ করতে পারি কিনা সেটা দেখি। ইন টার্মস অফ ফ্রি এনার্জি অ্যান্ড এনথালপি, যে ফ্রি এনার্জি এবং এনথালপি এই দুইটার সাথে সম্পর্কটা বের করে আমরা কিভাবে গিবস ফ্রি এনার্জি থেকে বা হেলমহোলটজ ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। উই নো দ্যাট ডিজি ইকুয়াল ভি ডিপি মাইনাস এস ডিটি, যে আগের স্লাইডগুলোতে দেখিয়েছি ডিজি ইকুয়াল ভি ডিপি মাইনাস এস ডিটি। তাহলে অ্যাট কনস্ট্যান্ট প্রেশারের জন্য ডিপি এর ভ্যালুটা তখন 0 হয়ে যাবে। তাহলে ডিপি ভ্যালু যদি 0 হয় এই পুরো টার্মটাই কিন্তু তখন 0 হয়ে যাবে। সো দ্যাট ডিজি ইকুয়াল মাইনাস এস ডিটি, ডিজি ইকুয়াল মাইনাস এস ডিটি। এখন যদি G1 be the initial free energy at temperature T, মানে আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে যদি গিবস ফ্রি এনার্জির ভ্যালুটাকে G1 বলি, তাহলে সেক্ষেত্রে সামান্য তাপের চেঞ্জ বা সামান্য তাপের পরিবর্তন ডিটি, হ্যাঁ, টি টেম্পারেচার ছিল, সেখান থেকে যদি সামান্য টেম্পারেচার পরিবর্তন ডিটি এর কারণে, তাহলে গিবস ফ্রি এনার্জি চেঞ্জটা ডিজি। তাহলে ইনিশিয়ালি ছিল টি টেম্পারেচারে গিবস ফ্রি এনার্জির ভ্যালু ছিল G1, সেখান থেকে আমরা একটু টেম্পারেচারে চেঞ্জ করলাম ডিটি, সো দ্যাট দ্য চেঞ্জ ইন ফ্রি এনার্জি ফর দ্যাট টি প্লাস ডেল্টা টি টেম্পারেচার, এই টেম্পারেচারের জন্য গিবস ফ্রি এনার্জির পরিবর্তনটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম G1 প্লাস DG1। আসলে এই ডিটি টেম্পারেচার চেঞ্জের কারণে এনথালপি যে ফ্রি এনার্জি চেঞ্জ সেটা হলো DG1, সেটা আমরা ধরে নিয়েছি। সো দ্যাট এখন আমরা লিখতে পারি কি যে এখন লেখা যায় DG1 ইকুয়াল মাইনাস S1 ডিটি। সোজা কথায় এই যে DG1 এর রিপ্রেজেন্টেটিভ হলো এই ডিটি, সো আমাদের ইকুয়েশনটা ছিল এইটা DG ইকুয়াল মাইনাস এস ডিটি। তাহলে এখন আমাদের এই যে সামান্য পরিবর্তন ডিটি টেম্পারেচারের জন্য আমাদের পরিবর্তন হচ্ছে
ফ্রি এনার্জির পরিবর্তন হচ্ছে dg1। সো এখন dg1টাকে আমরা লিখতে পারি এখানে dg1 ইকুয়াল মাইনাস s1 dt, সেটা লিখে দিলাম। জাস্ট এই টার্মগুলোর এখানে যেহেতু আমি ইনিশিয়ালি ধরে নিয়েছি যে একটি টেম্পারেচারে গিভস ফ্রি এনার্জি ভ্যালু ছিল g1 এবং টেম্পারেচার একটু পরিবর্তন ডেল্টা টি চেঞ্জের কারণে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ হলো dg1। তাহলে এই হোয়ার s1 ইজ দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইন দ্য ইনিশিয়াল স্টেট। তাহলে এখন ইনিশিয়াল স্টেটে তার এন্ট্রপির ভ্যালুটা কত, তার মানে আমরা টি টেম্পারেচারে তার যে আছে যে এন্ট্রপির ভ্যালুটা সেটাকে s1 ধরে নিয়েছি। হোয়ার s1 ইজ দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইন দ্য ইনিশিয়াল স্টেট। নাও সাপোজ দ্য ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম ইন দ্য ফাইনাল স্টেট ইজ g2। এখন আমরা নতুন আর একটা ফাইনাল স্টেটে ধরলাম। এইটা ছিল আমাদের মাঝখানে সামান্য একটু বা ইনফাইনিটেসিমাল চেঞ্জ, কিন্তু ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেজ যেতে আমাদের ওরকম স্লাইস মিলিয়নস অফ স্টেপ ওভারকাম করতে হয় বা ক্রস করতে হয়। হোয়ার s1 is the entropy of the system in the initial state. Now suppose the free energy of the system in the final state is g2 at temperature t and g2 plus dg2 is the free energy at temperature t plus dt in the final state. তাহলে ফাইনাল স্টেটে তার ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালুটা কত হচ্ছে dg2 ইকুয়াল মাইনাস s2 dt। তাহলে এখানে আমরা পেয়েছিলাম dg1 ইকুয়াল মাইনাস s1 dt আর dg2 পেলাম মাইনাস s2 dt। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে যদি আমরা এই 2 নম্বর ইকুয়েশনকে যদি 1 নম্বর ইকুয়েশন এটা থেকে যদি এটা মাইনাস করে দেই, দেখো where s2 is the entropy of the system in the final state subtracting 1 from 2, তাহলে ইকুয়েশন দুইটা এটা থেকে এটা এই ইকুয়েশন থেকে এটা মাইনাস করে দিই, তার মানে কি dg2 মাইনাস dg1 ইকুয়াল মাইনাস যদি কমন নেই তাহলে থাকে কি s2 মাইনাস s1 ইনটু dt। তাহলে s2 মাইনাস s1 dt, তাহলে এখানে মাইনাস সাইন কমন নিলাম। এখন ফাইনালি কি আসলে dg2 মাইনাস dg1 এটা হলো ইনিশিয়াল ফ্রি এনার্জি আর এটা হলো ফাইনাল ফ্রি এনার্জি। তাহলে এটার চেঞ্জটাকে বা সাবট্রাকশন ভ্যালুটাকে আমরা ডেল্টা জি হিসেবে লিখতে পারি। সো d অফ ডেল্টা জি ইকুয়াল এই s2 মাইনাস s1 ইনিশিয়াল এন্ট্রপি ফাইনাল এন্ট্রপি। তাহলে ফাইনাল এন্ট্রপি থেকে ইনিশিয়াল এন্ট্রপি মাইনাস করলে আমরা পাবো ডেল্টা এস অথবা এন্ট্রপির পরিবর্তন কতটুকু, তাহলে মাইনাস ডেল্টা এস ডিটি। তাহলে এখন কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে সো এখান থেকে আমরা লিখতে পারি কি dg বাই ডিটি, এই ডিটিটাকে আমরা এখানে নিচে নিয়ে আসলাম। তাহলে সেক্ষেত্রে লেখা যায় কি dg বাই ডিটি ইকুয়াল মাইনাস ডেল্টা এস। তাহলে এই যে ডি ছিল dg, তাহলে এখানে dg বাই ডিটি পি। এখন আমরা বলে দিচ্ছি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, যে যদি এখানে প্রেসারের কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা নতুন করে অ্যাপ্লাই করলাম ডি অফ dg delta g by dt into p at constant pressure equal minus delta s. We know delta g equal delta s minus t delta s, এই ইকুয়েশনটা আমরা জানি। তাহলে delta g equal delta s minus t delta s। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি কি যে এই যে মাইনাস টি ডেল্টা এস ইকুয়াল হলো লেখা যায় কি যে মাইনাস টি ডেল্টা এস ইকুয়াল লেখা যাচ্ছে ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ, এই যে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ। এখন আমি শুধু ডেল্টা এস রাখতে চাই এক পাশে, তাহলে এক পাশে যদি শুধু ডেল্টা এস রাখতে চাই তাহলে টিটা ডিভাইড হয়ে যাবে। দেখো টিটা ডিভাইড হয়ে গেছে। তাহলে আমি টার্গেট করেছি যে আসলে এইখানে ডেল্টা এস আছে আর এখান থেকেও আমি ডেল্টা এস টার্মটাকে একটা সাইডে নেব। তাহলে মাইনাস ডেল্টা এস এখানে আছে, এখানে মাইনাস ডেল্টা এস নিলাম। সো উই ক্যান রাইট ডাউন দিস টার্ম ইকুয়াল টু দিস, কারণ এইখানে মাইনাস ডেল্টা এস এখানেও আমি মাইনাস ডেল্টা এস পেয়েছি। তাহলে ইকুয়েশন এই 3 এবং ইকুয়েশন 4 এটা কম্পেয়ার করে আমরা বলতে পারি কি এই মাইনাস ডেল্টা এস আর মাইনাস ডেল্টা এস, তাহলে এই অংশটা আর এই অংশটা সমান হবে। কম্পেয়ারিং ইকুয়েশন 3 and 4 by delta g minus delta h by t equal d delta g by dt p। और এখন এখান থেকে লিখতে পারি কি তাহলে
এই টার্মটা এখানে থাকলো, টিটাকে এখানে মাল্টিপ্লাই করে দেই, টি ইন্টু ডি ডেল্টা জি বাই ডিটি ইন্টু পি। আর তারপরে এখন আমি চাই আসলে শুধুমাত্র এই ডেল্টা জি টার্মটা আমি লেফট সাইডে রাখবো। সো এই ডেল্টা এইচটাকে আমি রাইট সাইডে নিয়ে আসছি। সো ডেল্টা এইচটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হিসেবে আসবে। সো দ্যাট ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এইচ প্লাস টি ডি ডেল্টা জি বাই ডেল্টা টি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম কি, এই হলো আমাদের চেঞ্জ ইন ফ্রি এনার্জি অ্যান্ড দিস ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি। তাহলে আমরা বলেছিলাম যে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করতে চাই, দ্যাট মিনস গিবস হেলমহোলটজ ইকুয়েশন ডিরাইভ করতে চাই, যেখানে শুধুমাত্র কিসের টার্ম থাকবে, চেঞ্জ ইন ফ্রি এনার্জি অ্যান্ড চেঞ্জ ইন এনথালপি। So this equation is called Gibbs Helmholtz equation in terms of free energy and enthalpy change at constant pressure. তাহলে কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে আমরা ফ্রি এনার্জি চেঞ্জ এবং এনথালপি চেঞ্জের পরিবর্তন এই যে গিবস হেলমহোলটজ ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি অথবা ডিটারমিন করতে পারি। তাহলে এই হলো আমার আজকের ক্লাস। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কমেন্টস রিগার্ডিং দিস, দেন ইউ আর ওয়েলকাম।